বছরের শেষ রাত, ভোরের আলো ফুটলেই শুরু হবে নতুন দিন। শহর জুড়ে ঝলমলে আলো আর পার্টির উচ্ছ্বাস। এসবের মাঝে এক নারীর সঙ্গে ঘটে যায় এমন এক বীভৎস ঘটনা, যা ভোরের আলো ফুটতেই পরিণত হয় ভয়ানক দুঃস্বপ্নে। পার্টির হাসি, আনন্দ আর মদের গন্ধে ডুবে থাকা স্মৃতিতে ভেসে ওঠে সন্দেহের ছায়া। কে সেই মানুষ যে আনন্দ ভরা জীবনটাকে পরিণত করলো দুঃস্বপ্নে? অভিযোগ ওঠে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে, কিন্তু প্রমাণের অভাব আর স্মৃতির অস্পষ্টতা সব মিলিয়ে সত্য ক্রমেই জটিল হয়ে ওঠে। পুলিশের জেরা আর আদালতের কঠিন প্রশ্নের মাঝে দাঁড়িয়ে শুরু হয় এক নারীর সম্মান আর ন্যায় বিচারের লড়াই। এই লড়াই শুধুমাত্র অপরাধের বিরুদ্ধে নয়, বরং সন্দেহ, অপমান আর মানসিক ভাঙনের বিরুদ্ধেও। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, স্মৃতি যখন সব থেকে বড় সাক্ষী, আসল সত্য কি তখন প্রমাণ করা সম্ভব? বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ ক্রাইম থ্রিলার সিরিজ আদালত ও একটি মেয়ের কথা, যার প্রত্যেকটা মুহূর্তে থাকা টুইস্ট আপনার গায়ে কাটা দিয়ে উঠবে, আর সেই সাথে আপনাকে ইমোশনালও করে দেবে। তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। শুরুতেই আমরা জয়িতা চৌধুরী নামের একটা মেয়েকে দেখতে পাই। গভীর রাতে হঠাৎ সে পুলিশ স্টেশনে হাজির হয়। পরনে টি শার্ট, 3/4 প্যান্ট আর হাতে হাই হিল। থানার ভেতরে ঢুকেই জয়িতা লেডি পুলিশ অফিসারের খোঁজ করে। তার সাথে খুব খারাপ কিছু একটা হয়েছে। এমন কিছু হয়েছে যা সে শুধুমাত্র লেডি অফিসারকেই বলতে পারবে। কোনো জেন্টস অফিসারের ওপর তার ভরসা নেই। কিন্তু ডিউটিরত ইন্সপেক্টর অলোক তাকে জানায় যে এই মুহূর্তে থানায় কোনো লেডি অফিসার নেই। এত রাতে শুধুমাত্র একজনই লেডি অফিসার ডিউটিতে আছে, তবে সেও ওসির সঙ্গে ডিউটিতে বেরিয়েছে। কিন্তু জয়ী তার কথা শুধুমাত্র লেডি অফিসারকেই বলবে। তাই অলোক জয়ীকে অপেক্ষা করতে বলে। লকআপে কিছু মাতালকে আটকে রেখেছে পুলিশ। জয়ীকে বসে থাকতে দেখে ওরা আজে বাজে কথা বলতে শুরু করে। এতে জয়ী কিছুটা ঘাবড়ে যায়। ওই মুহূর্তেই লেডি অফিসার চলে আসে। অলোক তাকে দেখে জয়ীকে উদ্দেশ্য করে ঠাট্টা করে বলে, দেখুন, আপনার জন্যই অপেক্ষা করছে। পুরুষ মানুষকে মনে হয় বিশ্বাস করতে পারে না। লেডি অফিসার কথা না বাড়িয়ে জয়ীকে নিজের ক্যাবিনে নিয়ে যায়। জয়ীকে অসংলগ্ন অবস্থায় দেখে লেডি অফিসার জিজ্ঞেস করে, আপনি কি ড্রিঙ্কস করে এসেছেন? জয়ী বলে, আমাকে রেপ করা হয়েছে। লেডি অফিসার পুরো ঘটনা জানতে চায়। জয়ী জানায়, আজ রাতে জয়ীর অফিসে নিউ ইয়ারের পার্টি ছিল। পার্টির সমস্ত আয়োজন করা হয়েছিল কোম্পানির ওনার ডিকের বাড়িতে। ওই পার্টিতেই জয়ী একটু ড্রিঙ্ক করেছিল। লেডি অফিসার জয়ীর কাছে জানতে চায় কি পরিমাণ ড্রিঙ্ক করেছে সে, কারণ নিউ ইয়ার পার্টিতে সাধারণত যারা ড্রিঙ্ক করে তারা কোনো লিমিট রাখে না। জয়ী তখন জানায় যে সে শুধুমাত্র 3 পেগি খেয়েছে, আর ড্রিঙ্ক রেডি করে দিয়েছিল ডিকে নিজেই। মাত্র 3 পেগেই জয়ীর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সে ভমিট করতে শুরু করে, আর একটা পর্যায়ে সে সেন্স হারিয়ে ফেলে। এরপরের 1 ঘন্টা জয়ীর সঙ্গে কি হয়েছে তার কিছুই মনে নেই জয়ীর। তার ধারণা ডিকে ড্রিঙ্কসের সঙ্গে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, যার কারণে পরবর্তী 1 ঘন্টা জয়ী অবচেতন অবস্থায় ছিল। লেডি অফিসার জয়ীর কাছে জানতে চায় যে অফিসে তার পারফরমেন্স কেমন। জয়ী জানায় অফিসে তার পারফরমেন্স অনেক ভালো। পরপর 3 বার বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ডও পেয়েছে সে। আর সে যে কোম্পানিতে জব করে সেই কোম্পানির ওনার মূলত 2 জন। একজনের নাম হচ্ছে ডিকে, যার উপর জয়ী সন্দেহ করছে, আর আরেকজন হচ্ছে রাজদীপ। এদের মধ্যে রাজদীপের আচরণ একদম প্রফেশনাল, কিন্তু ডিকে প্রচন্ড গায়ে পড়া স্বভাবের। সুযোগ পেলে মেয়ে কলিগদের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। সবথেকে বেশি ফ্লার্ট করে জয়ীর সাথে। লাস্ট যেবার জয়ী অ্যাওয়ার্ড পেয়েছিল, সেই দিনও ডেকে জয়ীর প্রশংসা করতে গিয়ে বলেছিল আরও আগে জয়ীর সঙ্গে পরিচয় হলে সে জয়ীকেই বিয়ে করত। এরপর ডিকে জয়ীকে জিজ্ঞেস করে তার এই সাফল্যের মুহূর্তটা সেলিব্রেট করার জন্য কার সঙ্গে পার্টি করতে চায়। জয়ী তখন স্মার্টলি জবাব দিয়ে বলেছিল, পার্টি করার জন্য তো বন্ধু বান্ধব আছেই, আর যার সাথেই করি না কেন আপনার সঙ্গে করব না। আপনি তো আমার বস, আমার গার্জিয়ান, আমার বড় ভাইয়ের মতো। জয়ীর জবাব শুনে হতাশ হয় ডিকে, কিন্তু রাজদীপ মনে মনে খুব খুশি হয়েছিল, কারণ সে ডিকের এমন সস্তা জোকস আর অকারণ ফ্লার্টিং একদম পছন্দ করত না। যাই হোক, লেডি অফিসার জয়ীর পরনের টি শার্ট দেখে জিজ্ঞেস করে, এমন পোশাকে নিউ ইয়র্ক পার্টিতে গিয়েছিলেন নাকি? জয়ী তখন জানায় পার্টিতে সুইটেবল ড্রেস পরেই গিয়েছিল সে, কিন্তু যখন তাকে রেপ করা হয়েছিল তখন ড্রেসটা ছিঁড়ে গেছে। লেডি অফিসার জানতে চায় ড্রেসটার কোনো ছবি আছে কিনা। জয়ী জানায় তার কলিগ তার ফোন থেকে একটা ছবি তুলেছিল, কিন্তু ফোনটা ঘটনার সময় কোনোভাবে ভেঙে গেছে। অন্যদিকে জয়ী এত রাতেও বাড়ি না ফেরায় জয়ীর মা অনেক চিন্তা করছে। সে অনবরত জয়ীকে কল দিচ্ছে, কিন্তু জয়ীর ফোন বন্ধ থাকায় কিছুতেই যোগাযোগ করতে পারছে না তার সঙ্গে। জয়ীর মাকে অস্থির দেখে জয়ীর বাবা তাকে শান্ত হতে বলে। সে নির্বিকারভাবে বলে, পার্টিতে গেছে, হয়তো আনন্দ করছে, হয়তো লাউড মিউজিক বাজছে এজন্য শুনতে পাচ্ছে না, সময় হলে ঠিক ফিরে আসবে। এদিকে জয়ী তার ছেঁড়া ড্রেসটা লেডি অফিসারকে দেখায়। লেডি অফিসার বলে, ড্রেসটা ছিঁড়ে গেছে নাকি ঘটনার সময় কেউ ছিঁড়েছে বা কেটেছে? এবার জয়ীর আবছা আবছা মনে পড়ে কেউ একজন কাটার নিয়ে তার দিকে এগিয়ে এসেছিল।
সেই জয়ীর জামাটা ছিঁড়ে ফেলেছে আর ওই কাটার দিয়ে তার আন্ডারগার্মেন্টসও কেটে ফেলেছে। কিন্তু সেই ব্যক্তিটা কে সেটা জয়ী স্পষ্ট দেখতে পায় না। সে কাঁদতে কাঁদতে লেডি অফিসারকে বলে, লোকটা খুব স্ট্রং ছিল, তাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না। লেডি অফিসার জিজ্ঞেস করে, তাহলে কি ওই কেউ একজন ডিকে নয়? আপনি শুরুতে যা বলেছেন সেটা ভুল ছিল। জয়ী বলে, আমি চেহারা মনে করতে পারছি না, কিন্তু ড্রিঙ্কসটা তো ডিকেই রেডি করেছিল। অফিসার বলে, ড্রিঙ্কস রেডি করা আর রেপ করা কিন্তু এক বিষয় নয়। এরপর অফিসার জিজ্ঞেস করে, ডিকের ওপর কেন সন্দেহ হচ্ছে আপনার? জয়ী বলে, ডিকের আচরণ আর তার কথার কারণে। আসলে ডিকে সব সময় অকরণে টাচ করতো জয়ীকে, সুযোগ খুঁজত জয়ীর কাছাকাছি থাকার। এমনকি অফিসের সবার সামনে জয়ীর বাহ্যিক সৌন্দর্যের অতিরিক্ত প্রশংসা করত সে। অফিসার বলে, দেখুন, এভিডেন্স ছাড়া শুধুমাত্র এসব কথার ভিত্তিতে প্রমাণ হয় না যে রেপ ডিকে করেছে। যেখানে আপনি কালপ্রিটের চেহারাই মনে করতে পারছেন না, সেখানে আমাদের তো কিছুই করার নেই। জয়ী তখন বলে, ওটা ডিকেই ছিল, ওর নোংরামি আমি গত 4 বছর ধরে সহ্য করেছি। অফিসার জিজ্ঞেস করে, কেন সহ্য করেছেন? ডিকের বিরুদ্ধে কমপ্লেন করেননি কেন? জয়ী তখন জানায় সে ডিকের বিরুদ্ধে তার পার্টনার রাজদীপের কাছে কমপ্লেন করেছিল। এমনকি গতকালও জয়ী রাজদীপকে বলেছিল যে সে ডিকের বাড়িতে নিউ ইয়ার পার্টিতে যেতে চাচ্ছে না। ডিকে সব সময় জয়ীর সঙ্গে নোংরা আচরণগুলো করে। অফিসে জয়ী কোনো রকম ম্যানেজ করে নেয়, কিন্তু এবার সরাসরি ডিকের বাড়িতে যাওয়ার সাহস পাচ্ছে না সে। একে তো ডিকের চরিত্র ভালো না, তার উপর ডিকের ওয়াইফও এখন বাড়িতে নেই। তাই অনেক রকম উল্টোপাল্টা চিন্তা মাথায় আসছিল জয়ীর। এসব রাজদীপকে জানালে রাজদীপ বলে, দেখো, ডিকের জোকসগুলো সবসময় একটু আজে বাজে হয় ঠিকই, কিন্তু মানুষ হিসেবে অতটাও খারাপ নয়। তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি অবশ্যই পার্টিতে আসবে। আমি তো থাকবই, আমি নজর রাখবো তোমার উপর। এসব শুনে অফিসার জিজ্ঞেস করে, আপনি কি রেগুলার পার্টি করেন? জয়ী জানায় সে রেগুলারই পার্টি করে থাকে, কখনো অফিসের কলিগদের সাথে, কখনো আবার বন্ধুদের সাথে, আবার কখনো নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে। বয়ফ্রেন্ডের কথা শুনে ইন্সপেক্টর অলোক এগিয়ে এসে বলে, তার মানে আপনার বয়ফ্রেন্ডও আছে? জয়ী জানায় তার বয়ফ্রেন্ডের নাম বিতান। সে আরও জানায় পার্টিতে যাওয়ার কয়েক ঘন্টা আগেও বিতানের বাড়িতে গিয়েছিল সে, সেখানে বিতানের সঙ্গে ঘনিষ্ঠ সময়ও কাটিয়েছে। এসব শুনে অলোক বাজে ইঙ্গিত করে বলে, আপনি পার্টিতে যাওয়ার কয়েক ঘন্টা আগে বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটিয়ে আবার পার্টিতে গিয়ে অন্য কারোর সঙ্গে সময় কাটিয়েছেন? অলোকের এমন কথা শুনে জয়ী রেগে যায়। তখন অলোক বেশ রুডলি বলে, কি কি ঘটেছে পুরো ঘটনা খুলে বলুন। জয়ী বলে, এতক্ষণ আমি লেডি অফিসারকে সবটাই বলেছি। অলোক বলে, আবার বলুন। আপনি একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে রেপের মতো ভয়ানক অভিযোগ এনেছেন, যার অতীতে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড নেই। আপনার সমস্ত স্টেটমেন্ট আমরা লিখিতভাবে রেকর্ড করব। জয়ী আবার সবকিছু বলতে শুরু করে। অলোক জয়ীকে মাঝপথে থামিয়ে দিয়ে জানতে চায়, জয়ীর পরিবারে কে কে আছে। জয়ী তার পরিবারের সদস্যদের ব্যাপারে জানায়। তার পরিবারে আছে তার বাবা, মা এবং একমাত্র ভাই। জয়ী আরও জানায়, পার্টির ওই ঘটনার পর জয়ী সবার আগে তার নিজের বাড়িতেই গিয়েছিল। তাকে টি শার্ট পরা আর এলোমেলো অবস্থায় দেখে জয়ীর ভাই এবং বাবা মা অনেক ঘাবড়ে গিয়েছিল। তো জয়ী তার পরিবারের সবাইকে সমস্ত ঘটনা জানায়। পার্টিতে ড্রিঙ্কস করতে করতে জয়ী ডিকের সঙ্গে গল্প করছিল। এক পর্যায়ে তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। জয়ী ডিকেকেই বলে ওয়াশরুমটা দেখিয়ে দিতে। জয়ী এতটাই ঘোরের মধ্যে ছিল যে সে সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছিল না, তাই ডিকে নিজেই জয়ীকে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যায়। আর তারপরেই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। কিন্তু সেই সময়ের স্মৃতিগুলো কোনোভাবেই মনে পড়ছে না জয়ীর। সবকিছু শুনে জয়ীর মা কাঁদতে কাঁদতে বলে, কি প্রয়োজন ছিল তোর এসব জব করার? আমাদের কি টাকার অভাব ছিল? জবটা না করলে তো আর আজ এসব ঘটতো না। জয়ীর ভাই বলে, যেখানে তুই নিজেই শিওর নই ব্যক্তিটা ডিকে ছিল কিনা, সেখানে তুই কোন ভিত্তিতে পুলিশের কাছে কমপ্লেন করতে চাস? জয়ীর ভাই জয়ীকেই উল্টো দোষারোপ করে বলে, তোর সাথে যা হয়েছে তোর আচরণের কারণেই হয়েছে। তুই সবার সঙ্গে রুড বিহেভ করিস, কারো কথার পাত্তা দিস না। জয়ীর বাবা তখন সবাইকে থামিয়ে দিয়ে বলে, জয়ীর আচরণে কোনো ভুল নেই, ওকে ওভাবেই বড় করেছি আমি। আর কেউ সাথে থাকুক আর না থাকুক, আমি আমার মেয়ের সঙ্গে আছি। আমি ওকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য লড়াই করব। এই কথা বলে জয়ীর বাবা জয়ীকে নিয়ে থানায় যেতে চায়। জয়ীর ভাই তখন থামিয়ে দিয়ে বলে, ভদ্রলোকেরা এত রাতে থানায় যায় না। এখন যদি তোমরা থানায় যাও তাহলে লোক জানাজানি হবে, মিডিয়াতেও ছড়িয়ে পড়বে সবকিছু। জয়ী বলে, এসবের আমি কেয়ার করি না। জয়ীর ভাই বলে, আমি করি, আমার একটা রেসপেক্ট আছে। সবাই যখন জেনে যাবে আমার বোনের সঙ্গে এসব ঘটেছে, আমার তো কোনো সম্মানই থাকবে না। মানুষের হাজারটা প্রশ্ন আমি ফেস করতে পারবো না। জয়ী তখন বলে, তুই শুধু নিজের কথাই কেন ভাবছিস? জয়ীর ভাই তখন বলে, তুইও নিজের কথাই ভাবছিস। দুজনকে থামিয়ে তখন জয়ীর মা বলে, বিতান জানে এসব? ওকে বলেছিস এত রাতে তুই নোংরামি করতে পার্টিতে গিয়েছিলি? জয়ী কোনো জবাব না দিয়ে কাঁদতে শুরু করে। জয়ীর বাবা জয়ীকে সান্ত্বনা দেয় এবং তাকে নিয়ে থানায় যেতে চায়। কিন্তু জয়ী সিদ্ধান্ত নেয় যে সে একাই থানায় যাবে, আর সে সেটাই করেছে। সবটা শুনে অলোক বলে, এত রাতে আপনি একা গাড়ি চালিয়ে থানায় এসেছেন? জয়ী বলে, কেন, থানা কি এতটাই ভয়ানক জায়গা যে কোনো মেয়ে একা আসতে পারবে না? অলোক বলে, আপনার ফ্যামিলির কেউ মনে হয় আপনার কথা বিশ্বাস করেনি, তাই কেউ আসেনি।
জয়ী বলে, সবাই বিশ্বাস করেছেন, বাবা আমার পাশে আছে, মা এসব নিয়ে একটু ভয়ে আছে, আর আমার ভাই তো একটা স্বার্থপর, সে আমার কথা ভাবে না, আর আমার বয়ফ্রেন্ড সে একটা কাপুরুষ। জয়ী তার ভাই এবং বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলার সময় গালি ইউজ করে। অলোক তখন জয়ীকে থামিয়ে দিয়ে বলে, আপনি মাতাল অবস্থায় আছেন, তাই এসব বলছেন। জয়ী রেগে গিয়ে বলে, আমি ঠিক আছি, আমার মেডিকেল করানো উচিত, এই মুহূর্তে একজন ডক্টর প্রয়োজন আমার। অলোক বলে, সাথে একজন উকিলও দরকার আপনার, যে আপনার হয়ে কোর্টে কেস লড়বে। অলোক আবারও জয়ীকে এসব ঘটনা নিজের হাতে লিখে দিতে বলে। আবারও নতুন করে স্টেটমেন্ট নেওয়া হয় জয়ীর। জয়ী অবাক হয়ে বলে, একই ঘটনা কেন বারবার শুনতে চাচ্ছেন আপনারা? লেডি অফিসার বলে, বারবার স্টেটমেন্ট নেওয়া হচ্ছে যাতে আপনার নতুন কিছু মনে পড়লে আমরা সেটাও অ্যাড করতে পারি। জয়ী এবার নিজেই সবকিছু লিখে দেয়। এরই মাঝে জয়ীর বাবা থানায় এসে পৌঁছায়। তাকে ফলো করতে করতে জয়ীর ভাই আর বয়ফ্রেন্ডও চলে আসে। জয়ীর ভাই এবং বয়ফ্রেন্ড জয়ীর বাবাকে বোঝায় যে পুলিশের সামনে যেন এমন কোনো কথা না বলে যাতে তাদের রেপুটে। এদিকে জয়ীর লিখিত স্টেটমেন্ট পড়ে অলোক বলে, আগের বারের সাথে এই স্টেটমেন্টের কিছুটা অমিল আছে। আগেরবার বলেছিলেন ডিকে আপনাকে রেপ করেছে, আর এবার লিখেছেন আপনি ঠিক মনে করতে পারছেন না। জয়ী বলে, আমার স্পষ্ট মনে পড়ছে না, কিন্তু আমি শিওর ওটা ডিকেই ছিল। আমি যখন বলেছিলাম ওয়াশরুমে যাবো তখন আমার পা কাঁপছিল। ডিকে আমাকে ধরে সিঁড়ি বেয়ে ওয়াশরুম পর্যন্ত নিয়ে গেছে। জয়ী আরও জানায় যে ডিকে ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ করতে নিষেধ করেছিল, যাতে ড্রাঙ্ক অবস্থায় জয়ী পড়ে গেলে ডিকে তাকে হেল্প করতে পারে। আর তারপরেই ঘটেছে সেই ঘটনা। জয়ীর মনে পড়ছে ঘড়িতে তখন 3:10 বাজছিল, কিন্তু কার ঘড়িতে সে সময়টা দেখেছে সেটা তার মনে পড়ছে না। সে আবারও ধারণা করে নিশ্চয়ই ডিকের ঘড়িতেই সে সময় দেখেছে। এতটুকু বলতে লেডি অফিসার এসে জানায় যে জয়ীর পরিবারের লোকেরা থানায় এসেছে। এই কথা শুনে জয়ী রেগে গিয়ে বলে, ওরা কেন এসেছে? আমার যা বলার আমি বলে দিয়েছি। অলোক বলে, ওদের স্টেটমেন্টও নেওয়া প্রয়োজন। জয়ী বলে, ওদের স্টেটমেন্ট ওরা দেবে, আমার স্টেটমেন্ট দেওয়া হয়ে গেছে, তাই আমি চলে যাচ্ছি। এই কথা বলে জয়ী দ্রুত থানা থেকে বেরিয়ে যায়। জয়ীর বাবা, ভাই আর বয়ফ্রেন্ড জয়ীর পিছু যেতে চাইলে অলোক তাদেরকে বাধা দিয়ে বলে, আগে আপনাদের স্টেটমেন্ট দেওয়া হবে, তারপর আপনারা যাবেন। জয়ী একা একা বাইরে বেরিয়ে গেলে সবাই চিন্তিত হচ্ছিল। তখন অলোক বলে, একা একা গাড়ি চালিয়ে যেহেতু থানায় আসতে পেরেছে, একা একা ফিরেও যেতে পারবে, এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এরপর অলোক ওদের সবার স্টেটমেন্ট নেয়। সবাই এমনভাবে স্টেটমেন্ট দেয় যেন জয়ীর উপর কোনো ব্লেম না আসে। ওরা জানায় জয়ী রেগুলার পার্টি করে না। বিতানের আগে জয়ীর কোনো বয়ফ্রেন্ডও ছিল না। মূলত ওরা জয়ীকে নিরীহ মেয়ে হিসেবে প্রেজেন্ট করতে চাচ্ছিল, কিন্তু জয়ী তো আগেই নিজের স্টেটমেন্টে সব বলে দিয়েছে। সে রেগুলার পার্টি করে এবং বিতানের আগেও তার কয়েকজন বয়ফ্রেন্ড ছিল। তাই অলোক ওদেরকে বলে, আপনাদের স্টেটমেন্টের সঙ্গে তো জয়ীর স্টেটমেন্টের কোনোই মিল নেই। জয়ীর বাবা বলে, এসবের সঙ্গে কেসের কি সম্পর্ক? অলোক বলে, সম্পর্ক নেই, তবে আপনাদের মেয়ে কোনো অবলা নারীও নয়, সে অনেক সাহসী। এরপর অলোক ওদেরকে বলে, জয়ী নেশাগ্রস্ত অবস্থায় চলে গেছে, আপনারা বরং ওর খোঁজ করুন। এই বলে অলোক ওদেরকে চলে যেতে বলে। জয়ীর বাবা চলে যাওয়ার সময় অলোককে বলে, আমার মেয়ে যেমনই হোক না কেন সে এই কেসের শেষ দেখে ছাড়বে, দরকার পড়লে সে একাই লড়ে যাবে। অন্যদিকে জয়ী গাড়ি নিয়ে সোজা চলে যায় রাজদীপের বাড়িতে। রাজদীপের ওয়াইফ সেবন্তী হচ্ছে জয়ীর স্কুলের সিনিয়র, তাই আগে থেকেই দুজনের মধ্যে সম্পর্ক অনেক ভালো। জয়ী তাকে তার বড় বোনের মতো দেখে। সেবন্তী পেশায় একজন উকিল। জয়ীকে দেখে সেবন্তী আর রাজদীপ খুব একটা অবাক হয় না, কারণ 3 ঘন্টা আগেই রাজদীপ জয়ীর ব্যাপারে সেবন্তীকে জানিয়েছে। ডিকের পার্টি থেকে ফেরার পর সেবন্তী যখন রাজদীপকে জিজ্ঞেস করেছিল পার্টি কেমন হয়েছে, রাজদীপ বলেছিল যে সে আর ডিকের সঙ্গে পার্টনারশিপ রাখতে চায় না। ডিকে একটা দুশ্চরিত্র লোক, নিজের ওপর কোনো কন্ট্রোল রাখতে পারে না। অবশ্য রাজদীপ তখনও পুরো ঘটনাটা জানতো না। সে শুধু এতটুকুই জানে যে মাতাল অবস্থায় ডিকে জয়ীর সঙ্গে ওয়াশরুমে খারাপ কিছু করেছে। ডিকের বাড়ি থেকে বের হয়ে জয়ী বিধ্বস্ত অবস্থায় রাস্তায় বসেছিল। সেখানে জয়ীকে দেখে রাজদীপ বুঝতে পেরেছে জয়ীর সঙ্গে কি ঘটেছে। এরপর রাজদীপ নিজেই জয়ীকে তার বাড়িতে পৌঁছে দিয়েছে। তো প্রেজেন্ট টাইমে সেবন্তী জয়ীকে বলে, আমি রাজদীপের কাছে সবকিছু শুনেছি, তুই রাজদীপের সঙ্গে আমার কাছে এখানে আসলি না কেন? আমরা একসঙ্গে এখান থেকে থানায় যেতে পারতাম। জয়ী বলে, আমি আর কোনো পুরুষকে সহ্য করতে পারছি না, আমি থানায় গিয়েছিলাম, কোনো লাভ হয়নি। সেবন্তী বলে, ওই দুশ্চরিত্র মলেস্টার ডিকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। জয়ী তখন কাঁদতে কাঁদতে বলে, আমাকে মলেস্ট করা হয়নি, আমাকে রেপ করা হয়েছে। এই কথা শুনে সেবন্তী হতবাক হয়ে যায়, কারণ এত বড় একটা ঘটনা ঘটবে সেটা সেও ভাবতে পারেনি। জয়ী তখন সেবন্তীকে পার্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু জানায়। পার্টির শুরু থেকেই ডিকে জয়ীর সঙ্গে ফ্ল্যাট করছিল, বারবার জয়ীকে স্পর্শ করার চেষ্টা করছিল সে। তারপর তো যা ঘটার সেটা ঘটেই গেছে। সব শুনে রাজদীপ বলে, এসব তুমি আমাকে তখন কেন বলনি? সেবন্তীও বিশ্বাস করতে পারে না যে ডিকে জয়ীর সঙ্গে এত জঘন্য কাজ করেছেন। জয়ী বলে, ডিকে আমার ড্রিঙ্কসের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে দিয়েছিল, তারপর থেকে সবকিছু ঝাপসা হয়ে গেছে। অন্যদিকে থানায় অলোকের কাছে তার সিনিয়রের কল আসে। সিনিয়র অফিসার জয়ীর কেসের ব্যাপারে জানতে চাইলে অলোক জানায় সবার স্টেটমেন্ট নেওয়া হয়ে গেছে। সিনিয়র অফিসার বলে দ্রুত ইনভেস্টিগেশন শুরু করতে,
কিন্তু খেয়াল রাখতে যেন মিডিয়া কোনোভাবে জানতে না পারে। অলোক বলে, মেয়েটা স্পষ্টভাবে কিছুই বলতে পারছে না। এই কেস এমনিতেও টিকবে না, কারণ মেয়েটা তো পুরো ঘটনা নিয়েই কনফিউজড। শুধু প্রবলেম হচ্ছে সে অনেক জেদি, তাই এই কেসটা নিয়ে সামান্য হয়রানি হতে পারে। এদিকে সেবন্তী জয়ের বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করে। সেবন্তী জয়কে সাবধান করে দিয়ে বলে সে যেন তার শরীর কোনোভাবেই ওয়াশ না করে, কারণ জয়ীর শরীর থেকে এভিডেন্স কালেক্ট করতে হবে। শুধু তাই নয়, সেবন্তী জয়ীকে পানি ছাড়া আর কোনো কিছু খেতে নিষেধ করে। সকাল হলেই সেবন্তী জয়ীর ব্যাপারটা নিয়ে কিছু একটা করবে। এরপর সেবন্তী রাজদীপের কাছে যায়। সে অনেক স্বস্তি নিয়ে বলে, ভাগ্যিস সেই নোংরামিটা তুমি করনি। রাজদীপ অভিমান করে বলে, এমন সিচুয়েশনে তোমার আমার কথাই মাথায় আসলো? সেবন্তী বলে, সবসময় এসব কেস নিয়ে ঘাটাঘাটি করি তো, তাই সবার উপরেই সন্দেহ হয়। সেবন্তী রাজদীপকে জিজ্ঞেস করে অফিসে জয়ীর সঙ্গে কারো কোনো শত্রুতা আছে কিনা। রাজদীপ বলে, জয়ী শুরু থেকেই অনেক বদমেজাজি মেয়ে। সামান্য ভুল হলেই কলিগদেরকে বকাঝকা করে, আগে পরে চিন্তা ভাবনা না করে মুখে যা আসে তাই বলে দেয়। এমনকি রাজদীপের ব্যাপারেও একবার রুড বিহেভ করেছিল জয়ী। সে ডিকেকে বলেছিল যে রাজদীপের উপর ভরসা করতে পারছি না সে। শুধু তাই নয়, জয়ী সরাসরি রাজদীপকেও বলেছিল 1 মাসের জন্য অফিস থেকে ছুটি নিয়ে যেতে, যাতে জয়ী ততক্ষণে নিজের মতো করে সবকিছু সামলে নিতে পারে। জয়ীর আচরণের কারণে অফিসের বাকি কলিগরা খুব একটা তাকে পছন্দ করে না। এই কথা শুনে সেবন্তী বলে, এমনটা হলে তো সন্দেহের তালিকায় সবাই চলে আসে। এরপরের দৃশ্যে আমরা ডিকেকে দেখতে পাই। সকালবেলা কলিং বেলের আওয়াজ শুনে তার ঘুম ভাঙে। মাতাল অবস্থায় সে সোফাতেই ঘুমিয়ে পড়েছিল। এখানে আমরা ডিকের মাথায় ব্যান্ডেজ করা দেখতে পাই। এই আঘাতটা গত রাতেই পেয়েছে ডিকে। যাই হোক, ডিকে দরজা খুলে দেখে ইন্সপেক্টর অলোক তার পুরো টিম নিয়ে সেখানে হাজির হয়েছে। সে সঙ্গে করে সার্চ ওয়ারেন্টও নিয়ে এসেছে। ডিকে বুঝতে পারে না সকাল সকাল পুলিশ কেন এসেছে। অলোক ডিকের কাছে পার্টির ব্যাপারে জানতে চায়। ডিকে পার্টির সব ইনফরমেশন দেয় অলোককে। পার্টিতে গেস্ট কয়জন ছিল, ক্যাটারিং সার্ভিসে কারা কারা এসেছে, সবকিছু। অলোক তখন সিসিটিভি ফুটেজ চেক করতে যায়। ডিকে জানায় বাড়ির ভেতরে কোনো ক্যামেরা নেই, সব ক্যামেরা গেটের বাইরে। তাই অলোক নিজেই পুরো বাড়িটা চেক করে। এরপর অলোক ডিকেকে জিজ্ঞেস করে মাথায় এই আঘাতটা সে কিভাবে পেয়েছে। ডিকে বলে, আমি সারা রাত অজ্ঞান ছিলাম। ভোর 4টার দিকে আমার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর নিজেকে আহত অবস্থায় পেয়েছি। ডিকে আরও জানায় জ্ঞান ফেরার পর সে তার ডক্টরকে কল করেছিল, কিন্তু ডক্টর তার কল রিসিভ করেনি। পরে সে একটা লোকাল হসপিটালের কম্পাউন্ডারকে ডেকে ব্যান্ডেজ করিয়ে নিয়েছে। অলোক তখন ডিকেকে জিজ্ঞেস করে, আপনি কি ওয়াশরুমে পা পিছলে পড়ে গেছেন? ডিকে বলে, না, মনে হয় কেউ পেছন থেকে আঘাত করেছে। এরপর ডিকে বলে, আমি তো এইসব নিয়ে পুলিশে কোনো কমপ্লেন করিনি, তাহলে আপনারা কেন ইনভেস্টিগেশন করছেন? অলোক বলে, জয়িতা নামের একটা মেয়ে গত রাতে থানায় এসে কমপ্লেন করেছে যে আপনি তাকে রেপ করেছেন। এই কথা শুনে ডিকে অবাক হয়ে বলে, আমি জয়ীকে রেপ করেছি? এটা কিভাবে সম্ভব? তবে অলোক ডিকের কোনো কথায় পাত্তা না দিয়ে তাকে থানায় নিয়ে যায়। আর এদিকে ফরেন্সিক টিম ডিকের ওয়াশরুম থেকে সমস্ত এভিডেন্স কালেক্ট করে নেয়। থানায় অলোক ডিকের কাছে জানতে চায় যে পার্টি থেকে সবাই কখন চলে গিয়েছিল। ডিকে জানায় সবাই রাত 1টার মধ্যেই চলে গেছে। সবার আগে গেছে রাজদীপ। তার ওয়াইফ সেবন্তী বাড়িতে একা ছিল বলে সে আর বেশি দেরি করেনি। অলোক জিজ্ঞেস করে, আপনি কখন অজ্ঞান হয়েছিলেন? ডিকে বলে, মনে নেই, আমি জয়ীকে ওয়াশরুমে নিয়ে গিয়েছিলাম, তারপরেই অজ্ঞান হয়েছি। অলোক জিজ্ঞেস করে, আপনি কেন ওয়াশরুমে গিয়েছিলেন? ডিকে বলে, জয়ী আগে কখনো আমার বাড়িতে আসেনি, তাই ও ওয়াশরুমটাও চিনত না, এই কারণেই আমি তাকে নিয়ে গিয়েছিলাম। অলোক বলে, এতটুকু পর্যন্ত তো জয়ী তার স্টেটমেন্টের সঙ্গে আপনারটা মিলে যাচ্ছে, কিন্তু পরেরটুকু তো এখনো অন্ধকার। এরপর অলোক জানায় ডিকেকে সিমেনের স্যাম্পল দিতে হবে। ডিকে পুরোপুরি কোঅপারেট করতে চায় পুলিশের সঙ্গে। এরই মাঝে একজন কনস্টেবল এসে জানায় জয়ী নিজের উকিল নিয়ে থানায় এসেছে। আর জয়ীর উকিল আর কেউ নয় বরং সেবন্তী নিজেই ছিল। সেবন্তী অলোককে বলে যত দ্রুত সম্ভব জয়ীর মেডিকেল টেস্ট করানোর ব্যবস্থা করতে। জয়ীকে দেখে ডিকে হাইপার হয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে আমার ওপর এত বড় অভিযোগ আনলে? আমি কখন কিভাবে এসব করলাম? কিন্তু জয়ী কোনো জবাব দেয় না। সেবন্তী জয়ীকে নিয়ে সেখান থেকে সরে যায়। সে জয়ীকে নিয়ে হসপিটালে যায় মেডিকেল টেস্ট করানোর জন্য। পথে সেবন্তী প্ল্যান করে কোনোভাবে সে কেসটা হাইকোর্টে উঠাবে, এতে কেসটা সঠিকভাবে পরিচালিত হবে। অন্যদিকে ডিকে নিজেকে কোর্টে ডিফেন্ড করার জন্য পাওয়ারফুল উকিল ব্যানার্জিকে হায়ার করে। এদিকে জয়ী হসপিটালে পৌঁছলে ডক্টর জয়ীর শরীর থেকে স্যাম্পল কালেক্ট করতে শুরু করে। ওই সময় জয়ীর গত রাতের বিভৎস স্মৃতিগুলো মনে পড়ে যায়। হঠাৎ ওই অস্পষ্ট ব্যক্তির হাত স্পষ্ট হয়ে ওঠে জয়ীর চোখে। সেটা মনে পড়তেই চিৎকার করে ওঠে মেয়েটা। সেবার নিশ্চিত হয়ে বলে, আমার সঙ্গে এই জঘন্য কাজটা ডিকেই করেছে। হাতটা ডিকেরই ছিল। সেবন্তীর প্রচেষ্টায় পরদিনই কেসটা কোর্টে ওঠে। ডিকেকে কাঠগড়ায় দাঁড় করানো হলে ডিকে বলে, জয়িতার সঙ্গে আমার এমন কোনো শত্রুতা ছিল না যার কারণে আমি এমন আচরণ করব। 31st নাইটে তো জয়ী নিজের ইচ্ছায় আমার বাড়িতে পার্টিতে এসেছিল। এর আগের দিন অবশ্য আমি জয়ীর সঙ্গে সামান্য ঠাট্টা করেছিলাম। এটার জন্যই হয়তো জয়ী আমার উপর এত বড় অভিযোগ করেছে। এই কথা শুনে সেবন্তী বলে, আপনার কাছে যেটা সামান্য ঠাট্টা, একটা মেয়ের কাছে সেটা হ্যারাসমেন্ট।
বিচারকের ডিকের কথার প্রতিবাদ করে বলে, ঠাট্টা শব্দটা ব্যবহার না করে কি কি ঘটেছিল সেটা ক্লিয়ারলি বলুন। ডিকে আদালতে পার্টির শুরু থেকে সবকিছু জানায়। সে আরও জানায়, পার্টি থেকে সবাই চলে যখন যাচ্ছিল তখন দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে আমি জয়ীকে নিয়ে ওয়াশরুমে গেছি, আর একটা হচ্ছে ওয়াশরুমের সামনে কেউ একজন আমার মাথায় আঘাত করার পর আমি অজ্ঞান হয়ে গেছি। এরপর আর আমার কিছু মনে নেই। তখন ডিকের উকিল ব্যানার্জি জানায় যে ওই ঘটনার পর ডিকে 3 ঘন্টার মতো অজ্ঞান ছিল। ফরেন্সিকও সেটা কনফার্ম করেছে। সেবন্তী ডিকেকে জিজ্ঞাসাবাদ করতে চায়। সে ডিকেকে জিজ্ঞেস করে ওই রাতে জয়ী ড্রিঙ্কসটা কে বানিয়ে দিয়েছিল, সেটা ডিকে ছিল কিনা। ডিকে স্বীকার করে যে ড্রিঙ্কসটা সেই বানিয়ে দিয়েছিল। এরপর সেবন্তী বলে জয়ের স্টমাক ওয়াশ করে জানা গেছে যে জয়ী ড্রিঙ্কসের সঙ্গে ফ্লুনাইটেজেপাম ট্যাবলেটের উপস্থিতি পাওয়া গেছে। ডিকে তখন কোনো জবাব দিতে পারে না। এরপর ডিকের উকিল ব্যানার্জি জয়ীকে জিজ্ঞাসাবাদ করতে চায়। জয়ীকে কাঠগড়ায় দাঁড় করালে ব্যানার্জি জয়ীকে একের পর এক অস্বস্তিকর প্রশ্ন করতে শুরু করে। ব্যানার্জি বলে, যখন ডিকে আপনাকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছিল সে তো আপনাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল, তো যখন সে আপনাকে ধরেছিল আপনার কিছু ফিল হয়নি? কিংবা ওয়াশরুমে যাওয়ার পথে ডিকে তাকে কোন কোন জায়গায় খারাপভাবে টাচ করেছিল, আদৌ খারাপভাবে টাচ করেছিল কিনা সেইগুলো জানতে চায় ব্যানার্জি। সেবন্তী এমন অস্বস্তিকর প্রশ্নের প্রতিবাদ করে। বিচারকও রেগে গিয়ে সরাসরি এমন প্রশ্ন করতে না করে দেয় ব্যানার্জিকে। তখন ব্যানার্জি বলে, আসলে আমি ঘটনার আগে দুইজনের সাইকোলজি বোঝার চেষ্টা করছিলাম। বিচারক নিষেধ করা সত্ত্বেও ব্যানার্জি সবার সামনে অশ্লীল ভাষায় নানা রকম প্রশ্ন শুরু করে। জয়ী এতে খুব বিব্রত বোধ করে। সে বাধ্য হয়ে কাঁদতে শুরু করে। তবুও ব্যানার্জি তার প্রশ্ন থামায় না। জয়ী বারবার বলতে থাকে ওয়াশরুমের ভেতরের ঘটনা সে স্পষ্ট মনে করতে পারছে না, কিন্তু ব্যানার্জি তাকে ফোর্স করতে শুরু করে মনে করার জন্য। সে জয়ীকে জিজ্ঞেস করে ওয়াশরুমের ওয়ালের কালার কি ছিল, বেসিনের কালার কি ছিল, টাওয়েলের কালার কি ছিল ইত্যাদি। জয়ীর স্মৃতিতে সবকিছু ঝাপসা আর নীল রঙের মনে হচ্ছিল, তাই জয়ী বলে দেয় সেগুলো নীল রঙের ছিল। কিন্তু ব্যানার্জি বলে ভুল, সবকিছু সাদা রঙের ছিল। জয়ী এবার হাইপার হয়ে বলে, আমার কিচ্ছু মনে পড়ছে না। জয়ীর অবস্থা দেখে সেবন্তী আদালতের কাছে জয়ীর জন্য একটু সময় চেয়ে নেয়। কোর্টরুম থেকে বাইরে বেরিয়ে জয়ী একটু ফ্রেশ হয়ে নেয়। ওই দিনের কিছু মনে না পড়ায় সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল। তখন সেবন্তী তাকে বোঝায় যে দেখ, এভাবে ভেঙে পড়লে চলবে না। অ্যাডভোকেট ব্যানার্জি তোকে কর্নার করার চেষ্টা করছে, এটা সব উকিলই করে থাকে, কিন্তু তাতে এভাবে ভেঙে পড়লে হবে না। অবশ্যই কোনো না কোনো এভিডেন্স আছে। আমরা আবার আমাদের টেস্টিমনি নিয়ে বসবো, নিশ্চয়ই কোনো ক্লু পাওয়া যাবে। কিন্তু আজকের মতো যেটা হচ্ছে সেটা হতে দে। এটা তো বোঝাই যাচ্ছে যে ব্যানার্জি ডিকের জামিন করানোর জন্য এসব করছে। সেটা শুনে জয়ী একটু শান্ত হয়। ব্রেকের পর আবারও কোর্টরুমের কার্যক্রম শুরু হলে ব্যানার্জি গিয়ে জয়ীকে জিজ্ঞেস করে সে ওই রাতে বেরোনোর সময় যে পোশাকটা পরেছিল সেটা সে কোথায় পেয়েছে। জয়ী বলে টি শার্টটা ওয়াশরুমে ছিল, আর 3/4টা ডিকের বেডরুমের ওয়ার্ড্রোব থেকে নিয়েছি। ব্যানার্জি তখন জিজ্ঞেস করে, তার মানে ততক্ষণে আপনার জ্ঞান ফিরে এসেছিল, তাই আপনি ডিকের বেডরুমে ঢুকে ওয়ার্ড্রোব থেকে ড্রেস বের করতে পেরেছেন। কিন্তু জয়ী বলে, না, তখনও আমি সব ঘোলাটেই দেখছিলাম। সেটা শুনে ব্যানার্জি একটু টিটকারি দিয়ে বলে, তো আপনি ঘোলাটে অবস্থায় ওয়ার্ড্রোবটা ঠিকই দেখতে পেলেন, কিন্তু নিচে যে এত বড় একটা মানুষ অজ্ঞান হয়ে পড়েছিল সেটা দেখতে পেলেন না? জয়ী তখন ঘাবড়ে গিয়ে বলে, আমি ওই সময় পালাচ্ছিলাম, আমার মাথায় কাজ করছিল না। তখনই কেউ একটা পেছন থেকে ধাক্কা মারলে আমার হাত থেকে ফোনটা পড়ে ভেঙে যায়। ব্যানার্জি তখন জানতে চায় ওই সময় কয়টা বেজেছিল। জয়ী জানায় রাত 3টা হবে। কিন্তু সমস্যা হলো সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে জয়ী ওই সময় যখন বাড়ি থেকে বেরিয়েছে তখন বাজে রাত 1:15। তাহলে জয়ী কেন 3টার কথা বলছে? তাহলে কি সে সত্যি মিথ্যে কথা বলছে? ব্যানার্জি এই বিষয়টা নিয়ে জয়ীকে চাপ দিতে শুরু করে। সে আরও জানায় যে জয়ী ওই দিন বিকেলে পার্টিতে যাওয়ার আগে বিতানের বাড়িতে গিয়েছিল এবং সেখানে তাদের মধ্যে ঘনিষ্ঠতাও হয়। তো মেডিকেল রিপোর্ট থেকে জানা গেছে যে জয়ীর শরীর থেকে বিতান এবং সেই অপরিচিত ব্যক্তির সিমেল স্যাম্পল পাওয়া গেছে যে কিনা জয়ীর সঙ্গে ওই দিন অনৈতিক কাজটা করেছে। কিন্তু মজার ব্যাপার হলো সেই অপরিচিত ব্যক্তিটা ডিকে নয়, কারণ তার স্যাম্পলের সঙ্গে জয়ীর বডির স্যাম্পল ম্যাচ করেনি। তাছাড়া তাদের দুজনের শরীরে কোনো রকম আঘাতের চিহ্নও নেই, কোনো রকম ধস্তাধস্তির চিহ্নও নেই, যেটা কিনা সাধারণ রেপের ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে জয়ী কিসের ভিত্তিতে ডিকের ওপরেই দোষ চাপানোর চেষ্টা করছে? ব্যানার্জি কথাগুলো এতটাই আপত্তিকর ভঙ্গিতে বলছিল যে সেবন্তী নিজেও প্রশ্নগুলো সহ্য করতে পারে না। সে ব্যানার্জিকে থামানোর চেষ্টা করে, কিন্তু ব্যানার্জি কোনো মতেই থামে না। একটা পর্যায়ে জয়ী বিরক্ত হয়ে বলে ওঠে, চুপ করুন, আমার সঙ্গে ওই রাতে জোর জবরদস্তি করা হয়েছিল। কিন্তু ব্যানার্জি কোনো মতেই সেটা মানতে চায় না। তার ধারণা জয়ী তার পুরনো রাগের প্রতিশোধ নেওয়ার জন্যই ডিকেকে ফাঁসাতে চাইছে, আর তাই ওই রাতে নিজেই নিজের এলোমেলো অবস্থা করে মন গড়া গল্প নিয়ে পুলিশের কাছে পৌঁছে গেছে। এই কথা নিয়ে সেবন্তী আর ব্যানার্জির মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়।
এসব দেখে জয়ী প্রচণ্ড ভেঙে পড়েছিল। অবস্থা বেগতিক দেখে জজ ওই দিনকার মতো কোর্ট মুলতবি ঘোষণা করেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে জয়ীর হঠাৎ একটা আংটির কথা মনে পড়ে, যেটা কিনা ওই রাতে সে ওই অচেনা লোকটার হাতে দেখেছিল। সে তৎক্ষণাৎ সেবন্তীকে জানায় যে তার সঙ্গে অপকর্ম করা লোকটা একটা হলুদ রঙের পোখরাজ আংটি পরেছিল, আর ঠিক এরকমই আংটি সে ডিকের হাতেও দেখেছে। সেবন্তী তখন অবাক হয়ে বলে, পোখরাজের আংটি তো কত মানুষই পরে, রাজদীপের হাতেও একটা আছে। আসলে একবার ডিকে তার ওয়াইফ পৃথাকে নিয়ে রাজস্থানে ঘুরতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথেই সে রাজদীপ আর ডিকের জন্য একই রকম দেখতে দুটো পোখরাজ অর্থাৎ ইয়েলো সাফায়ারের আংটি নিয়ে এসেছিল। তাই জয়ীর মুখ থেকে পোখরাজ আংটির কথা শুনতেই সেবন্তী হঠাৎ থমকে যায়। বাড়ি ফিরে সে আলমারি থেকে ওই আংটিটা বের করে চেক করে। এরই মাঝে সেখানে রাজদীপ চলে আসলে সে খুব কৌশলে রাজদীপের হাতটা চেক করে দেখে তার হাতে ওই আংটিটা নেই। দেখেই বোঝা যাচ্ছিল সে রিসেন্টলি আংটিটা খুলে রেখেছে। অবশ্য আদালতের ডিকের হাতেও সেই আংটিটা দেখা যায় না। আর এখান থেকে সেবন্তীর মনে একটু সন্দেহ জাগে। পরদিন সকালে জয়ী তার বাবা মায়ের সঙ্গে বসে কথা বলছিল, আর অন্য রুমে তার ভাই আর বিতান বসে আড্ডা দিচ্ছিল। তখনই হঠাৎ তার ভাইয়ের নতুন মিউজিক্যাল লাইটারের টোনটা জয়ীর কানে যেতেই হঠাৎ করে তার কিছু একটা মনে পড়ে যায়। আসলে ওই ঘটনার রাতে সে ওই মিউজিকটা শুনতে পেয়েছিল, যেটা আজও তার কানে বাজছে। সে তৎক্ষণাৎ বিষয়টা সেবন্তীকে ফোন করে জানায়। কিন্তু সমস্যা হলো জয়ীর সম্পূর্ণ সন্দেহ ছিল ডিকের ওপরে। কিন্তু ডিকে তো সিগারেট খায় না, তাহলে ওই রাতে কার কাছে ওই লাইটার সাউন্ডটা বাজছিল এটাই কারো জানা ছিল না। তাই সেবন্তী তৎক্ষণাৎ জয়ীকে তার বাড়িতে এসে তার সঙ্গে দেখা করতে বলে, আর জয়ীও সাথে সাথেই বের হয়ে যায়। আর যাওয়ার আগে বিতানের কাছ থেকে ওই টোনটার নাম জেনে যায়। ওদিকে ব্যানার্জিকে কেউ একজন ফোন করে ডিকের জামিনের ব্যাপারে জানতে চায়। লোকটাকে সেটা তো জানা যায় না, তবে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে যথেষ্ট পাওয়ারফুল একজন লোক। আর ডিকের কোম্পানিতে তার বেশ বড়সড় শেয়ারও আছে, এবং ডিকের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো। তাই ডিকেকে দ্রুত ছাড়ানোর জন্য সে ব্যানার্জিকে প্রেশার দিচ্ছিল। ব্যানার্জি তাকে আশ্বস্ত করে যে খুব দ্রুতই ডিকে বেকসুর খালাস পেয়ে যাবে। তবে সে ওই লোকটাকে রিকোয়েস্ট করে বলে যে ডিকেকে আপনি একটু সাবধানে থাকতে বলবেন। এরকম হুটহাট কোনো পাগলামি করে ফেলা তো ভালো নয়, আমাদেরও তো বিবেক বলে কিছু একটা আছে। ফোনের ওপাশ থেকে তখন লোকটা বলে, তুমি আজ ক্লাবে এসো, তোমার সব বিবেক বুদ্ধির ব্যবস্থা আমি করে দেব। ব্যানার্জিও তখন চুপচাপ তার কথায় রাজি হয়ে যায়। ইতোমধ্যেই জয়ী পৌঁছে যায় সেবন্তীর কাছে। সে সেবন্তীকে জানায় যে ওই রাতে সে ওই লোকটার হাতে পোখরাজের আংটি দেখেছিল, আর ওই লাইটারের মিউজিকটা শুনেছিল, এবং একটা পারফিউমের গন্ধ পেয়েছিল। তবে পারফিউমের নাম বা ব্র্যান্ডটা তার জানা ছিল না। সে আরও জানায় যে ওই লোকটা নীল রঙের ব্লেজার পরেছিল। শুধু তাই নয়, ওই রাতে সে চার্চের ঘড়িতে রাত 3টে বাজতে দেখেছিল। এই ব্যাপারটাতে জয়ী একদম নিশ্চিত। সেটা শুনে সেবন্তী একটু কনফিউজড হয়ে যায়, কারণ চার্চের ঘড়িতে তো আর ভুল সময় দেখানোর কথা নয়। তাহলে সিসিটিভি ফুটেজের সঙ্গে জয়ীর দেখা টাইমটা মিলছে না কেন? আর তার থেকেও বড় প্রশ্ন হলো ডিকের সিমেন্ট স্যাম্পল ম্যাচ হলো না কেন? জয়ী এটা নিয়েও ভীষণ চিন্তায় পড়ে যায়। সেই সাথে সে এটাও বুঝতে পারছিল না যে ডিকের ওয়াশরুমে রাখা তোয়ালে, বাথটাব এগুলো সে নীল কেন দেখতে পাচ্ছিল। স্বাভাবিকভাবেই সেগুলো তো সাদা হওয়ার কথা। সে বিরক্ত হয়ে সেবন্তীকে জিজ্ঞেস করে, পুলিশ কি কোনো রকম কোনো প্রমাণ পাচ্ছে না? সেবন্তী বলে, অবশ্যই পাচ্ছে, নিশ্চয়ই কোনো ব্লাড স্যাম্পল অথবা হাত পায়ের ছাপ পেয়েছে, কিন্তু কেউ একজন সেটা টেম্পার করাচ্ছে। জয়ী তখন হতাশ হয়ে জিজ্ঞেস করে, তাহলে কি হেরে যাব? সেবন্তী বলে, না, আমাদেরকে আরেকটু গভীরে যেতে হবে। আর তাই এই সমস্ত রহস্যের জট ছাড়ানোর জন্য সেবন্তী যোগাযোগ করে তার সাইকিয়াট্রিস্ট বন্ধু মণিময়ের সঙ্গে। মণি আর সেবন্তী কলেজে একসঙ্গে পড়াশোনা করত। শুরু থেকেই সেবন্তীর ওপর মণিময়ের একটা ক্রাশ ছিল, কিন্তু সেবন্তী সেসব কিছু না জেনেই রাজদীপকে বিয়ে করে ফেলে। অবশ্য সেটা নিয়ে মনির মনে কোনো আক্ষেপ নেই। আজও সে আর সেবন্তী অনেক ভালো বন্ধু। যাই হোক, সেবন্তী মনির সঙ্গে কথা শেষ করা মাত্রই সেখানে রাজদীপ চলে আসে। সে সেবন্তীকে বলে, তুমি জয়ীর এই কেসটা হাতে না নিলেও পারতে। ডিকে তো শুধু আমার বিজনেস পার্টনার নয়, সে আমার খুব ভালো বন্ধু। এই কেসের চক্করে ওদের সঙ্গে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তবে সেবন্তী তার কথায় পাত্তা না দিয়ে বলে, ডিকে যদি নির্দোষ হয় তবে ছাড়া পেয়ে যাবে, এতে এত চিন্তা কিসের? এরপর রাজদীপ যখন চলে যাচ্ছিল তখন সেবন্তী তাকে ডেকে জিজ্ঞেস করে, তুমি এখন আর ওই পোখরাজের আংটিটা পরো না, তাই না? রাজদীপ বলে, না, ওটা বেশিক্ষণ পরে থাকলে হাতে ব্যথা করে, তাই খুলে রেখেছি। সেবন্তী তখন আর কথা বাড়ায় না। পরদিন ডিকে জামিনে ছাড়া পেয়ে অফিসে গেলে সবাই তাকে আনন্দের সঙ্গে ওয়েলকাম করে। এরপর সে চলে যায় রাজদীপের সঙ্গে দেখা করতে। রাজদীপের চেহারা দেখে বোঝা যাচ্ছিল সে ডিকের সঙ্গে একদমই কথা বলতে ইন্টারেস্টেড না। তখন ডিকে বলে, আমরা তো শুধু বিজনেস পার্টনার নই, বন্ধুও, তাহলে তুই আমার মুখ লুকাচ্ছিস কেন? তখন রাজদীপ বলে, আমি কেন মুখ লুকোতে যাব? মুখ লুকানোর মতো কাজ তো তুই করেছিস। ডিকে সেটা শুনে একটু হতাশ হয়ে বলে, তোরও মনে হয় আমি এই কাজটা করেছি? তখন রাজদীপ বলে, মনে কেন হবে না? আজ যা কিছু হয়েছে তার পেছনে তুই নিজেই দায়ী।
যদি তুই জয়ের সঙ্গে এই কাজটা নাও করে থাকিস তাও সবাই তোকেই দোষী ভাববে, কারণ তুই যাকেই পাস তার সঙ্গেই ফ্লার্ট করিস। আর এই কারণেই জয়ীর মতো মেয়েরা সেটার সুযোগ নেওয়ার সাহস পায়। তোর জন্য বিজনেসে কত ক্ষতি হচ্ছে জানিস? সবাই তোকে নিয়ে কানাঘুষা করছে, ডিলারদের কাছে পর্যন্ত কথাগুলো পৌঁছে গেছে। এই বিষয়গুলো নিয়ে ডিকে নিজেও অনেক বেশি আপসেট ছিল, কারণ এই খবরটা তার ছেলের বোর্ডিং স্কুলেও পৌঁছে গেছে। যে ছেলে ডিকেকে নিজের আইডল মনে করত, এখন সে নিজের বাবার সঙ্গে কথাও বলতে চায় না। এসব নিয়ে ডিকের সঙ্গে পৃথার সম্পর্কটাও ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। রাজদীপ তখন নিজের থেকেই ডিকের কাছে ক্ষমা চায়, কারণ বারবার নিষেধ করার পরেও সেবন্তী জয়ীর হয়ে ডিকের বিরুদ্ধে কেস লড়ছে। তবে ডিকে বিষয়টাতে কিছু মনে করে না, কারণ সেবন্তী তো শুধু নিজের কাজ করছে। আর ডিকেরও সম্পূর্ণ কনফিডেন্স ছিল যে সে জিতবেই। ওদিকে জয়ীরও সম্পূর্ণ বিশ্বাস ছিল সেই জিতবে, কিন্তু বিতান পুরোপুরি কনফিডেন্স পাচ্ছিল না, কারণ এই দেশে অন্যায়কারীদের শাস্তি হয় ঠিকই, তবে সেটা তাদের পাওয়ারের মাত্রার উপর ডিপেন্ড করে। আর ডিকে নিঃসন্দেহে অনেক পাওয়ারফুল একটা মানুষ। তখন জয়ী নিজেই বিতানকে সাহস দেয়, কারণ এই মুহূর্তে লড়াই করা ছাড়া তার আর কোনো উপায় নেই। পরদিন সেবন্তী জয়ীকে নিয়ে মনির চেম্বারে যায়। মনি তার সঙ্গে কথা বলে আর তার কিছু টেস্ট নিয়ে বুঝতে পারে যে জয়ী ওই রাতে অনেক কিছুই দেখেছিল, কিন্তু সেই সবকিছু তার সাবকনশিয়াস মাইন্ডে চলে গেছে। আর সেগুলোরই খণ্ড খণ্ড ভিশন মাঝে মধ্যে তার সামনে আসছে। সে তার ব্রেনে একটু জোর দিলেই সমস্ত কিছু মনে পড়ে যাবে, কিন্তু ওই দিনকার ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার কারণে সে চাইলেও তার ব্রেন ওই স্মৃতিগুলো ফেরত আনতে চাচ্ছে না। আসলে জয়ী নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য ভাবছে সে ওই রাতের ট্রমা থেকে ওভারকাম করে ফেলেছে, কিন্তু আসলে তার ব্রেন এখনো সেই ট্রমাতেই আটকে আছে। এই কারণেই জয়ী এই বিষয়গুলো মনে করতে পারছে না। তাই সে জয়ীকে বোঝায় যে তাকে ঠান্ডা মাথায় কষ্ট করে হলেও ওই স্মৃতিগুলো মনে করতে হবে, মাথায় একটু জোর দিতে হবে। এরই মাঝে সেবন্তী মনিকে জিজ্ঞেস করে, এমন একটা ঘটনার পরে মানুষ চোখে ভুল দেখতে পারে কিনা। মনি বলে, অবশ্যই পারে, কারণ ওই সময় মানুষ অনেক আতঙ্কে থাকে, আর আতঙ্কই মানুষকে দিয়ে ভুলটা করায়। এরপর সে জয়ীকে বুঝিয়ে বলে যে সে মূলত ওই রাতে ডিকের বাড়ির ঘড়িতে রাত 1:01টায় দেখেছিল, কিন্তু পরে বাইরে বেরিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরির পর যখন সে একটু শান্ত হয় তখন সে চার্চের ঘড়িতে রাত 3টে দেখে। আর যেহেতু ওই সময় সে ট্রমার মধ্যে ছিল, তাই তার ব্রেন চার্চের ঘড়ির সময়টাই মনে রেখেছেন এবং পুরনো সময়টা ভুলিয়ে দিয়েছেন। তার মানে হলো জয়ী ওই রাতে কেসটা সলভ করার মতো অনেক কিছুই দেখেছে, শুধু তাকে তার স্মৃতিগুলো নিয়ে একটু কনফিডেন্ট হতে হবে, তাহলেই সমস্যার সমাধান হবে। জয়ী এসব কথা শুনে একটু টেনশনে পড়ে যায়, তাই তাকে একটু রিল্যাক্স করানোর জন্য মনি সবার জন্য ক্যামোমাইল টি অর্ডার করে। জয়ী যখন সেই চায়ের কাপে চুমুক দিতে যায় তখনই সেই গন্ধটা তার কাছে খুব পরিচিত মনে হয়। ঠিক এমনই একটা গন্ধ সে সেই রাতেও পেয়েছিল। মজার ব্যাপার হলো ক্যামোমাইল ফ্রেগ্রেন্সের ছেলেদের পারফিউমও মার্কেটে পাওয়া যায়, আর জয়ীর ধারণা নিশ্চয়ই ওই রাতে ওই অচেনা লোকটাও ক্যামোমাইল পারফিউম লাগিয়েছিল। সেবন্তীর কাছে সবকিছুই কেন যেন ঘোলাটে মনে হচ্ছিল। বাড়ি ফিরে জয়ী একা বসে মনে মনে ওই সমস্ত কিছু অ্যারেঞ্জ করার চেষ্টা করছিল যেগুলো তার স্মৃতির মধ্যে ঘোরাফেরা করছে। আর অন্যদিকে সেবন্তী রাজদীপকে বলে, আমার মনে হয় আমাদের একবার ডিকের বাড়িতে যাওয়া উচিত। পৃথা হয়তো আমার উপর অনেক রেগে আছে, আমার ফোনও রিসিভ করছে না, সামনাসামনি গিয়ে কথা বললে হয়তো সবকিছু সমাধান হতে পারে। রাজদীপও তখন তাতে রাজি হয়ে যায় এবং পরদিন সেবন্তীকে নিয়ে ডিকের বাড়িতে যাবে বলে আশ্বস্ত করে। এরই মাঝে জয়ীর কাছে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। লোকটা জয়ীকে জানায় যে তার কাছে কেসের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে এবং সেগুলো নেওয়ার জন্য সে জয়ীকে একটা নির্জন জায়গায় দেখা করতে বলে। জয়ী সেই লোকটার কথা মতো রাতের অন্ধকারে একা সেই জায়গায় পৌঁছে যায়। অন্যদিকে সেবন্তী আর রাজদীপও পৌঁছে যায় ডিকের বাড়িতে। সেখানে সেবন্তীর জয়ীর কেস লড়ার বিষয়টা নিয়ে পৃথার সঙ্গে সেবন্তীর একটু কথা কাটাকাটি হয়। সেবন্তী তাকে বোঝানোর চেষ্টা করে যে কোর্টের বিষয়টা কোর্টরুম পর্যন্ত রাখাই ভালো, তার জন্য তাদের নিজেদের বন্ধুত্ব নষ্ট করা ঠিক না। কিন্তু পৃথা কোনোভাবেই শান্ত হচ্ছিল না। সে রেগে বলে, রাজদীপের যখন কোনো চাকরি ছিল না তখন ডিকে নিজেই রাজদীপকে তার কোম্পানিতে নিয়েছিল, কোনো স্বার্থ ছাড়াই তাকে পার্টনার বানিয়েছিল, আর তুই সেই ডিকের সঙ্গে এমনটা করতে পারলি? এসব কথা শুনে সেবন্তী বিরক্ত হয়ে ওয়াশরুমে চলে যায় এবং সেখানে গিয়ে সে সব কিছু ভালোভাবে খতিয়ে দেখতে শুরু করে। অন্যদিকে জয়ী ওই লোকটার পাঠানো লোকেশনে গিয়ে দেখে লোকটা আর কেউ নয়, বরং সে লেডি অফিসার ছিল যার সঙ্গে জয়ী প্রথমবার ওই ঘটনা শেয়ার করেছিল। সে জয়ীতাকে বলে, ওই রাতে আপনার স্টেটমেন্ট শোনার পর আমাদের ইন্সপেক্টর অলোক তার টিমকে নিয়ে ডিকের বাড়িতে যায় এবং ওয়াশরুম আর বাড়ি থেকে বেশ কিছু প্রমাণ জোগাড় করে। তার মধ্যে হেয়ার স্যাম্পল, সিমেন্ট স্যাম্পল এবং জুতোর ছাপও ছিল। এই প্রমাণগুলো কখনোই কোর্টে পেশ করা হয়নি। জয়ী অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? লেডি অফিসার জানায়, কারণ ডিকের পেছনে অনেক বড় এবং পাওয়ারফুল মানুষ আছে যে কিনা ডিকেকে ছাড়ানোর জন্য চেষ্টা চালাচ্ছে, আর এই কাজে অলোকও জড়িত। আমি আপনাকে লুকিয়ে ডকুমেন্টগুলো দিচ্ছি কারণ আমি চাই আপনি ন্যায় বিচার পান, তবে মনে রাখবেন কেউ যেন জানতে না পারে আমাদের কখনো দেখা হয়েছে। আর এটা নিয়ে আপনার লয়ার সেবন্তী দত্তকে দিয়ে দেবেন, এরপর উনি এটা নিয়ে কি করবেন সেটা তার ব্যাপার।
জয়ী তার সমস্ত কথা মেনে নেয় এবং তার কাছ থেকে ওই ডকুমেন্টগুলো নিয়ে সেখান থেকে চলে আসে। পরদিন কোর্টের ফাইনাল হিয়ারিং এর দিন ছিল। জয়ীর বাড়ির সবাই ভীষণ চিন্তায় ছিল যে জয়ী তা কেসটা জিততে পারবে কিনা। তবে জয়ী এবং তার বাবার সম্পূর্ণ কনফিডেন্স ছিল যে তারা জিতবেই। তো কোর্টে গিয়ে প্রথমেই সেবন্তীর সঙ্গে ব্যানার্জির দেখা হয়। ক্যারিয়ারের শুরুর দিকটাতে সেবন্তী ব্যানার্জির আন্ডারে ইন্টার্নশিপ করেছে, আর স্টুডেন্ট হিসেবে সে অনেক ব্রাইট ছিল। এই কারণে ব্যানার্জিও তাকে অনেক পছন্দ করত। তো সেদিন সেবন্তী ব্যানার্জিকে জিজ্ঞেস করে, স্যার, আউট অফ দ্য কোর্ট একটা কথা বলুন তো, আপনার কি মনে হয় জয়িতা কি সত্যি ভায়োলেটেড হয়েছিল? ব্যানার্জি তখন জিজ্ঞেস করে, কোনটা জানতে চাচ্ছ, লিগ্যাল স্টেটমেন্ট নাকি সত্যি? সেবন্তী বলে, সত্যিটা। ব্যানার্জি বলে, অবশ্যই হয়েছিল, 100%। কিন্তু সবকিছু জেনেও চুপ করে আছি কেন জানো? কারণ সাকসেস পেতে হলে অনেক সময় মিথ্যের সাহায্য নিতে হয়। তবে তুমিও ভুল দিকে এগোচ্ছ। আসল অপরাধী ডিকে নয়, অন্য কেউ। তাই ছকটা একটু ভিন্নভাবে সাজাও। এতটুকু বলেই ব্যানার্জি সেখান থেকে চলে যায়। কথাটা শোনার পর সেবন্তীর মনেও একটু খটকা লাগে। তো এরপর কোর্টের কার্যক্রম শুরু হলে ব্যানার্জি প্রথমে অলোককে কাঠগড়ায় ডেকে জয়ীর জবানবন্দি সম্পর্কে জিজ্ঞেস করে। সে জানতে চায় জয়ীকে নিয়ে তার ইমপ্রেশন কেমন। তখন অলোক খুব কনফিডেন্সের সঙ্গে কোর্টকে জানায় যে জয়ী অত্যন্ত মিথ্যুক একটা মেয়ে। সে একটা মন গড়া গল্প বানিয়ে একজন সম্মানিত ব্যক্তিকে হেনস্থা করার চেষ্টা করেছে। আমরা ডিকের বিরুদ্ধে কোনো রকম ইনফরমেশন পাইনি। কথাটা শুনে সে লেডি অফিসার মনে মনে খুব রাগ হচ্ছিল, তবে সে কোনো রিয়াক্ট করে না। ওদিকে অলোক আরো কিছু বলতেই যাবে, তখনই ব্যানার্জি তাকে থামিয়ে দিয়ে সে কম্পাউন্ডার লোকটাকে ডেকে আনে যে কিনা ওই রাতে ডিকের মাথায় ব্যান্ডেজ করেছিল। ব্যানার্জির প্রশ্নের প্রেক্ষিতে লোকটা জানায় যে সে গত 35 বছর ধরে এই কাজের সঙ্গে জড়িত আছে, তাই এই ধরনের ছোটখাটো আঘাতের ট্রিটমেন্ট সে নিজেই করতে পারে। ব্যানার্জি তখন তাকে জিজ্ঞেস করে, আঘাতটা যে ছোটখাটো আর আঘাতটা যে অন্য কেউ করেনি সেটা কিভাবে বুঝলেন? লোকটা বলে, অন্য কেউ করেছে কিনা সেটা জানি না, তবে আঘাতের কারণটা জানতে পেরেছি। আঘাত লেগেছে টেবিলের ওপরে থাকা স্ট্যাচুর কারণে। স্ট্যাচুর গায়ে রক্ত লাগা ছিল, আর সেটা নিচে পড়ে ভেঙেও গিয়েছিল। সেখান থেকেই সবটা বুঝলাম। এরপর ব্যানার্জি একে একে জয়িতার অফিসের সমস্ত কলিগকে ডাকতে শুরু করে। তারা সবাই এসে ওই একই কথা বলে যে জয়ী খুব খারাপ একটা মেয়ে। সে খুবই বদরাগী, বেয়াদব আর অহংকারী, ভীষণ অ্যারোগেন্ট, নিজেকে ছাড়া কাউকে মানুষ বলেই মনে করে না। এসব কথা শুনে জয়ী এবং সেবন্তী দুজনেই ভীষণ হতবাক হয়। কথাগুলো শুনে জয়িতার খুব কষ্ট লাগছিল, কারণ সে খুব ভালো করেই জানতো তার কলিগরা এসব কেন বলছে। আসলে ওই লেডি অফিসারই তাকে জানিয়ে দিয়েছিল যে আদালতে মিথ্যে বয়ান দেওয়ার জন্য তার কলিগদেরকে হুমকি দেওয়া হয়েছে। জয়ীর মনে তখন ভয় ধরে যায় যে সে হেরে যাবে না তো। ওদিকে সবার কথার ভিত্তিতে ব্যানার্জি কোর্টে এটা প্রমাণ করার চেষ্টা করছিল যে জয়ীর পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। সে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। হয়তো কোনো কারণে ডিকের উপর অ্যাগ্রেসিভ হয়ে সে ডিকেকে ফাঁসানোর জন্যই এই সমস্ত কিছু করেছে। ঘটনাক্রমে ঠিক সেই মুহূর্তেই মণিময় সেখানে এসে হাজির হয়। সেখানে ব্যানার্জির কথা শুনে সে বলে ওঠে, জয়ী অসুস্থ নয়, তার কোনো মেন্টাল ডিসঅর্ডার নেই, কিন্তু পারমিশন ছাড়া কথা বলার কারণে তার কথায় কেউ গুরুত্ব দেয় না। সবশেষে যেহেতু ডিকের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই তাকে বেকসুর খালাস করে দেওয়ার জন্য আবেদন করে ব্যানার্জি। জজও তার রায় শোনাতেই যাচ্ছিল, তখনই সেবন্তী তাকে বাধা দিয়ে বলে, ম্যাম, আমার কিছু কথা বলার আছে। জজ তাকে পারমিশন দিলে সে মণিময়কে কাঠগড়ায় ডাকে আর তাকে জিজ্ঞেস করে, জয়ীর সঙ্গে যে ঘটনাটা ঘটেছে তারপর কি তার মানসিক ভারসাম্য টেম্পোরারিভাবে হারিয়ে যেতে পারে, অথবা কোনো জিনিসে তার দেখার ভুল বা বোঝার ভুল হতে পারে? মণিময় তখন কোর্টকে স্পষ্ট করে যে অতিরিক্ত ট্রমা মানুষের ব্রেনকে এলোমেলো করে দেয়। এমন পরিস্থিতিতে একটা সবুজ রঙের ডিভানকেও মানুষের চোখে সবুজ খেলার মাঠ মনে হতে পারে। অর্থাৎ জয়ীর কথার মধ্যে যে অসামঞ্জস্যগুলো দেখা গেছে সেগুলো শুধুমাত্র তার ট্রমার কারণে। এতে সে কোনোভাবে মিথ্যুক বা মানসিকভাবে অসুস্থ প্রমাণ হয় না। এখন যদিও কেসটা শেষের দিকে, তবুও সেবন্তী এই কেসের সঙ্গে জড়িত আরও একজন মুখ্য অভিযুক্তকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞাসাবাদ করার পারমিশন চায়। আর সেই লোকটা আর কেউ নয়, বরং রাজদীপ ছিল। আর সেখান থেকেই কেসের সমস্ত প্যাচ ঘুরে যায়। আসলে জয়িতার মুখে আংটির কথাটা শোনার পর থেকেই সেবন্তীর মনে একটা সন্দেহ তৈরি হয়েছিল। এরপর যখন ওই লেডি অফিসারের দেওয়া ডকুমেন্টগুলো জয়ী সেবন্তীকে দেখায়, তখন তার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। সেখানে ডিকের বাড়ির সমস্ত সিসিটিভি ফুটেজও ছিল, আর সেখান থেকেই দেখা যায় যে ওই রাতে বাকি সবার একটু আগেই রাজদীপ সেখান থেকে বেরিয়ে যায়। তবে পরবর্তীতে সবাই চলে গেলে সে আবারও অন্য একটা গাড়ি নিয়ে ডিকের বাড়িতে আসে। ওই সময় বাড়িতে ডিকে আর জয়ী একা ছিল। সেই সুযোগটাকেই কাজে লাগায় রাজদীপ। সে পেছন থেকে ডিকেকে ধাক্কা দেয়, যার কারণে ডিকে টেবিলের স্ট্যাচুর সঙ্গে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। আর তারপর নেশার ঘরে প্রায় অজ্ঞান থাকা জয়িতার উপর হামলা করে বসে সে। সমস্ত এভিডেন্স রাজদীপের বিরুদ্ধে ছিল, এমনকি তার সিমেন্ট স্যাম্পলও ম্যাচ করে গিয়েছিল। এগুলো জানার পর সেবন্তী ভীষণ ভেঙে পড়ে। সে কখনো ভাবতেও পারেনি তার স্বামী এমন একটা জঘন্য কাজ করতে পারে। জয়িতা নিজেও বিষয়টাতে খুব শকড হয়েছিল। সে শুধুমাত্র সেবন্তীর কথা ভেবে কেসটা তুলেও নিতে চেয়েছিল। শুধু তাই নয়,
সে চাকরিটাও ছেড়ে দিতে চেয়েছিল যাতে রাজদীপ আর সেবন্তীর সংসারটা নষ্ট না হয়, কিন্তু সেবন্তী তাকে বাধা দেয়। কারণ জয়িতা যদি কেসটা তুলেও নেয় তাতে তো আর রাজদীপের অন্যায়টা ধামাচাপা পড়ে যাবে না। আর সে কোনো মতেই এমন একটা জঘন্য মানুষের সঙ্গে সংসার করতে রাজি নয়। এই কারণে সে নিজের স্বামীর বিরুদ্ধেই কোর্টে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। তো এরপর যখন জয়িতাকে আবারও কাঠগড়ায় ডাকা হয় তখন মণিময়ের কথা মতো জয়িতা এবার সম্পূর্ণ কনফিডেন্সের সঙ্গে সমস্ত উত্তর দিতে থাকে। ওই রাতে সে নেশাগ্রস্ত ছিল, এমনকি তার ড্রিঙ্কসের মধ্যে ড্রাগসও মেশানো হয়েছিল। সেই কারণে সে ওই লোকটাকে বাধা দেওয়ার জন্য খুব একটা জোর খাটাতে পারেনি। আর সেই কারণেই সে অচেনা লোকটা নির্বিঘ্নে তার কাজ সারতে পেরেছেন। আর সেই কারণেই জয়ী এবং সেই ব্যক্তির শরীরে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। এরপর একে একে জয়ী ওই পারফিউম, ওই আংটি এবং নীল রঙের ব্লেজারের কথা আবারও কোর্টে তুলে ধরে। আর সেবন্তী কোর্টকে জানাতে থাকে যে ওই আংটি রাজদীপের কাছে কিভাবে এসেছে। ওই পারফিউমটা সে নিজেই তার হাজব্যান্ডকে গিফট করেছিল। আর ওই ঘটনার রাতে একমাত্র রাজদীপী পার্টিতে পার্পল কালারের জ্যাকেট পরে গিয়েছিল, যেটা জয়িতা ডিকের ওয়াশরুমে থাকা নীল আলোর কারণে নীল রঙের দেখতে পেয়েছে। বাথটাব আর তোয়ালেটাও নীল রঙের দেখার কারণ ওয়াশরুমের ওই নীল আলোই। এসব কথা বলতে গিয়ে সেবন্তী ভেতর থেকে ভীষণ ভেঙে পড়েছিল। একজন স্ত্রীকে এভাবে স্বামীর অন্যায়ের প্রমাণ দিতে দেখে জজ নিজেও একটু ইমোশনাল হয়ে যায়। এরপর সেবন্তী রাজদীপকে সরাসরি জিজ্ঞেস করে সে এমনটা কেন করলো। রাজদীপ তখন ভয়ে কাঁদতে কাঁদতে বলে, জয়ীর উপর আমার অনেকদিন ধরেই রাগ ছিল। অফিসের সবাই তাকে পছন্দ করত, ডিকে তো তাকে ছাড়া কিছু বুঝতোই না। একদিন ডিকে আমাকে ইয়ার্কি করে বলেছিল, তুই বস হয়েও তোর পারফরমেন্স এত খারাপ, মাঝে মাঝে তো মনে হয় জয়ীটাকেই পার্টনার করলে ভালো হতো। সেই সময় আমি কথাটা হেসে উড়িয়ে দিলেও মন থেকে বিষয়টা মানতে পারিনি। আমার মনে ভয় ধরে গিয়েছিল যে ডিকে সত্যি সত্যি কখন আমাকে কোম্পানি থেকে বের করে দেবে আর জয়ীটাকে পার্টনার বানাবে। কারণ এমনিতেও তো কোম্পানিতে আমার কোনো টাকা ইনভেস্ট করা নেই, আমি তো শুধু ওয়ার্কিং পার্টনার, তাই আমাকে সরিয়ে দেওয়াটাও কঠিন কিছু নয়। ডিকে সেটা শুনে অবাক হয়ে বলে, তুই ভাবলি কি করে আমি তোকে বের করব? তুই কি শুধু আমার পার্টনার? তুই তো আমার বন্ধু। তখন রাজদীপ বলে, আমি বুঝতে পারিনি, ভয় পেয়ে গিয়েছিলাম। আর তাই সেদিন রাগের মাথায় আমি জয়িতার ড্রিঙ্কসের মধ্যে ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। এখন প্রশ্ন হলো রাজদীপ ওই ওষুধটা কোথা থেকে পেয়েছিল? কারণ ওই ওষুধটা এমনিতে যে কোনো ফার্মেসি থেকে কেনা যায় না, তার জন্য প্রপার প্রেসক্রিপশন প্রয়োজন পড়ে। আর সেই ওষুধটা এনজাইটি কমানোর জন্য মণিময় সেবন্তীকে প্রেসক্রাইব করেছিল। অর্থাৎ সেবন্তীর ওষুধ নিয়ে রাজদীপ জয়ীর ড্রিঙ্কসে মিশিয়েছিল। শুধু তাই নয়, পরবর্তীতে রাজদীপ যে গাড়িটা নিয়ে ডিকের বাড়িতে গিয়েছিল সেটাও সেবন্তীরই ছিল। তো রাজদীপ সবকিছু স্বীকার করে নেওয়ার পর জজ জয়িতাকে আরও একবার স্টেটমেন্ট দেওয়ার জন্য অর্ডার দেয়। তবে এবারের স্টেটমেন্ট দেওয়া হবে কোর্ট এবং ডিসির সম্পূর্ণ তদারকিতে। আর তার উপর ভিত্তি করে রাজদীপের ওপর পরবর্তীতে নতুন ট্রায়াল শুরু করা হবে। সেই সাথে জজ অলোককেও প্রমাণ লোপাট এবং পক্ষপাতিত্বের কারণে সাসপেন্ড করে দেয়। সবশেষে জয়ী তার লড়াইয়ে জিতে যায়। সেবন্তী জিতে যাওয়াতে ব্যানার্জিও খুব খুশি হয়। সে সেবন্তীকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। এরপর ডিকেও জয়ীর কাছে ক্ষমা চেয়ে নেয়। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সেবন্তীকে আশীর্বাদ